আপনি বলেন যে রুগী একটু বিশ্রাম করতে হবে না? আজকের এই উচ্চতর প্রশিক্ষণ ক্লাস ও বিজ্ঞান সেমিনারে উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ চট্টগ্রামের এই পতিত দশা চিকিৎসক মন্ডলী এবং সামনে উপস্থিত নবীন ও প্রবীণ চিকিৎসক শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমার স্যার মৃদুল কান্তি দে মহোদয় যদি চলে যায়, তাহলে গোটা এক সপ্তাহ ধরে যে সবকটা ইয়াদ করেছি তা শোনাবো কাকে? সুতরাং স্যারের উপস্থিতি আমাদের একান্ত কামনা। সম্মানিত উপস্থিতি, আজকের নির্ধারিত প্রবন্ধ আমি আমার আলোকে কথা বলে থাকি এবং আমি আমার দায়িত্বে যে স্যাররা উপস্থিত আছেন তাদের কাছে আমার আলোচনার সমালোচনা শোনার প্রত্যাশা আমি রাখি। আজকের এই দুটি মেডিসিন আরাম মেটালিকাম এবং জিঙ্কাম আমার দৃষ্টিতে খুবই গভীর মেডিসিন, অত্যন্ত গভীর মেডিসিন। আমরা অন্যান্য মেডিসিন এর দিকে তাকান, আর আরাম মেট ও জিঙ্কাম মেটালিকামের দিকে তাকান, অনেক ব্যবধান আছে। এই ওষুধগুলো বা এই ওষুধ দুটি অত্যন্ত গভীর ক্রিয়াশীল এবং অত্যন্ত বিজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারাই এই ওষুধগুলি ব্যবহৃত হয় বলে আমার বিশ্বাস, আমার আস্থা। আমার মতো নবীন ব্যক্তিদের দ্বারা এক ধরনের ঔষধ প্রয়োগ খুব কমই হবে বলে মনে করি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত প্রবন্ধকারের পক্ষ থেকে যিনি আমাদেরকে প্রবন্ধ পাঠ করে শোনালেন তার প্রতিও কৃতজ্ঞতা বোধ করছি, এবং যিনি অত্যন্ত সুন্দর করে চমৎকারভাবে দুটি ওষুধের উপরে বিভিন্ন বিষয় নিয়ে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেছেন তাকেও অন্তরস্থল থেকে মোবারকবাদ ও অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বর্তমান আমাদের চেম্বারে যে রুগীগুলো আসেন সে অ্যাকুইট কেস নিয়েই আসুক অথবা কোনো ক্রনিক কেস নিয়েই আসুক, আমার মনে হয় প্রত্যেকটি চিকিৎসক মহোদয় স্মৃতিতে বা তার মন মানসিকতায় ওই রোগীটাকে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিতে অবজার্ভ করার দরকার যে আমার এই পেশেন্টটি আমার টেবিলের সামনে বসে আছে, তিনি কোন মায়াজমের প্রভাবে প্রভাবিত। সেটি অ্যাকুইট কেসের ক্ষেত্রেই হোক অথবা কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রেই হোক, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসক এর জন্য বর্তমান পরিস্থিতিতে করণীয় হল রোগীটিকে পর্যবেক্ষণ করার সময় সে কোন মায়াজমে প্রভাবিত তা চিহ্নিত করা। তাহলে আমার মনে হয় চিকিৎসাটা খুব সহজ হয়ে যাবে, খুব সহজেই আমরা আমাদের লক্ষ্য লক্ষ্যে পৌঁছতে পারি। এখানে প্রবন্ধকার আরাম মেটালিকামের মায়াজম সম্পর্কে আলোচনা।
আমরা জানি মানুষ যখন অপরাধ করে, অপরাধ করতে 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 এক সময় সে হতাশ হয়ে পড়ে। সে যখন হতাশার সাগরে হাবুডুবু খেতে থাকে, এক পর্যায়ে এই মায়াময় দুনিয়ার থেকে চলে যেতে ইচ্ছে করে। এটাই বাস্তব। অপরাধ জগতে যখন সে ডুবে যায়, এক পর্যায়ে অপরাধ করতে করতে সে হতাশ হয়ে পড়ে। হতাশার পরে সে নিজেকে আত্মহত্যা করতে চায়। এ হচ্ছে সিভিলিস মায়াজমের অবস্থা। আজকের এই অরাম মেটালিকাম একটি অত্যন্ত গভীর অ্যান্টিসিভিলিটিক ঔষধ। তো আমরা অরাম মেটালিকামের রোগীকে কিভাবে পর্যবেক্ষণ করব, কিভাবে চিহ্নিত করব, তা কৌশলগত আলোচনা আমাদের মহোদয়দের থেকে শুনবো। আমরা যতটুকু জানি তা ব্যক্ত করব। তো অপরাধ জগতে ডুবে যাওয়ার পরে সে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে, এবং সে এক সময় সদা সর্বদা যেখানে সেখানে তথায় তথায় আত্মগ্লানিতে ডুবে যায়। অত্যন্ত বিষণ্ণতা, নৈরাশ্য, আত্মগ্লানি এবং অনুশোচনা, এটার পরে দিয়ে আসে তার জীবনের বিতৃষ্ণা, আত্মহত্যার ইচ্ছা। এ হচ্ছে অরাম মেটালিকামের মানসিক অবস্থা। এবং মানসিক অবস্থার মধ্যে আরেকটি অবস্থা তার ভিতরে বিরাজ করে, সেটি হচ্ছে সে সদা সর্বদা ব্যস্ত থাকতে চায়, ব্যস্ততার ভিতরে সে সময় কাটাতে চায়। এ হচ্ছে অরাম মেটালিকামের মানসিক স্তর। অরাম মেটালিকামের জেনারেল লক্ষণ যদি আমরা দেখি, এই রোগীটি যে ব্যথা ও বেদনা কাজ করে তা এক জায়গায় থাকে না, শরীরের বিভিন্ন জায়গায় তার এই ব্যথাটি স্থানান্তরিত হয়ে থাকে। ভ্রমণশীল ব্যথা। এখন এই ভ্রমণশীল ব্যথা শুধু আরাম মেটালিকামের মধ্যে জ্ঞাত নয়, অনেক ব্যথা আছে, টেলিমাইক্রোমে আছে, অলসিডিলে আছে, ল্যাকক্যানাইনামের মধ্যে আছে, আরও অন্যান্য ওষুধের মধ্যে আমরা এই লক্ষণটি বুঝতে পারি। তাই স্থান পরিবর্তনশীল ব্যথা এর সাথে যদি আত্মহত্যার প্রবণতা থাকে, নিশ্চিত আমরা অরাম মেটালিকাম বিশ্লেষণ করতে পারি। আত্মহত্যার ইচ্ছা এবং স্থান পরিবর্তনশীল ব্যথা এর সাথে এর হ্রাস বৃদ্ধিটা যদি আমরা একটু মিলাইতে পারি আরো ভালো। এর ব্যথাটা রাত্রে বাড়ে, ঠান্ডায় বাড়ে, শীতকালেও এদের রোগ বাড়ে, এবং এদের উপশমটা রাস্টক্সের মতো নড়াচড়াই উপশম, গরম হয়ে যাবে। এ হচ্ছে রাষ্ট্রটি অরাম মেটালিকামের জেনারেল সিম্পটম। আর এর একটি স্থানিক বা পার্টিকুলার সিমটম হিসেবে আমরা চিহ্নিত করতে পারি যে তার নাকের ডগাটা লাল হয়ে যায়, ফুলে যায়। এবং যেহেতু আরাম মেটালিকাম সিভিলিটিক মায়াজমের উপরে প্রভাব রাখে, সেহেতু নাকের যে অস্থি ও উপস্থি আছে তা ক্ষত হয়, সেখান থেকে দুর্গন্ধ স্রাব নির্গত হয়। এই দুর্গন্ধ রোগী নিজেও অনুভব করে, তার পার্শ্ববর্তী লোকও অনুভব করে। এই কয়েকটি সিমটমকে জন্য যদি আমরা আশ্বস্ত করতে পারি, আবার এর নিরিখে যদি রোগী পর্যবেক্ষণ করে রোগীর থেকে এই সিমটমগুলো আমরা অনুসন্ধান করে নিতে পারি, তাহলে নিশ্চিত আমরা যদি সে যে রোগেই আক্রান্ত হোক না কেন, আমরা অরাম মেটালিকাম দিয়ে ওই রোগী থেকে আদর্শ আরো সম্পন্ন করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর আশা রাখি। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই স্বল্প প্র্যাকটিস জীবনে
আরাম মেটালিকা একটি অন্ডকোষের রোগীকে আরোগ্য দিতে সক্ষম হয়েছে। রোগীটির অন্ডকোষটি একদম ছোট ছিল, একটা বড় আর একটা একদম ছোট। রোগীটির এরকম বিতৃষ্ণা ভাব, কথা বলতে চায় না, মন মালিন্য সবসময়, এবং এই গ্রন্থিগত সমস্যাকে আমি আরাম মেটালিকা দিয়েছিলাম, তাতে রোগীটা অনেকটা ভালো। অনুরূপভাবে নাকের অস্থিগতের দিক দিয়েও আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করে আদর্শ আরোগ্য দিতে সক্ষম হয়েছি। নাকের হাড়ের ক্ষতটা ভালো হয়ে গেছে। আর আজকে আরেকটি ওষুধ, যেটি জিঙ্কাম মেটালিকা, এই ওষুধটিও অত্যন্ত গভীর। এই জিঙ্কাম প্রবীণ চিকিৎসক মন্ডলী ব্যক্ত করেছেন। জিঙ্কামের রোগী চিহ্নিত করাটা আমার মনে হয় দুরূহ ব্যাপার। বিশেষত আমরা তো গ্রাম্য এলাকায় প্র্যাকটিস করি, আমাদের কাছে রোগী আসলে পরে বলে, ডাক্তার কতক্ষণ লাগবে ভালো হইতে, কয়দিন লাগবে? ওষুধ দিলে ভালো হতে কয়দিন লাগবে সেটা আগে বলা, নতুবা ও অ্যালোপ্যাথিকে যাবে। এই ধরনের তার মানে যেমন মনে করেন দুই একটা গুটি বা ফুড়ি বের হয়েছে, তাহলে একজন অভিজ্ঞ সম্পন্ন চিকিৎসকের জন্য করণীয় কি হবে? তাকে তার টোটালিটি অফ সিমটম কাউন্ট করে ওষুধের মাধ্যমে তার ইরাপশনগুলো যথাযথভাবে বের করে নিতে হবে। এরপরে সেই ওষুধেই কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এখন রোগীর মেন্টালিটি বা অভিভাবকের মেন্টালিটি হলো, না ডাক্তার, রোগ যেন আর না বাড়ে, বেশি যেন আর দেখা না যায়, যে দুই একটা দেখা গিয়েছি এর মধ্যে যেন ভালো হয়ে যায়, তুমি সেই ব্যবস্থায় করো। আসলে কিন্তু জিঙ্কাম মেটালিকাম এই ধরনের ক্ষেত্রে জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যেখানে ইরাপশনগুলো লাভ খেয়ে গিয়েছে, অর্থাৎ লুতি, এই বিচিগুলো, এই উদ্ভিদগুলো যথাযথভাবে বের হতে না পেরে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এটার কারণ হলো জিঙ্কাম মেটালিকামের রোগী স্নায়বিক দুর্বলতা অত্যন্ত বেশি। তার জৈব প্রকৃতি এতই দুর্বল যে সে কাশি দিয়ে তার শ্লেষ্মাগুলো বের করার মতো তার শক্তি থাকে না। একটা ছেলে বা বাচ্চা, নবাগত সন্তান, তার দাঁত উঠার বয়স হয়েছে কিন্তু দাঁত উঠতেছে না, তার স্নায়বিক দুর্বলতার কারণে। একটি মেয়ে ঋতু হওয়ার বয়স হয়েছে কিন্তু ঋতু হচ্ছে না, এই কারণেই যদি তার কোনো অশান্তি দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু আরাম জিঙ্কাম মেটালিকামকে সামনে দিয়ে আসতে পারে। স্নায়বিক দুর্বলতার কারণে তার এই সমস্যাগুলো যদি হয়, এর সাথে যদি তার পা নাচানোর স্বভাবটা পাওয়া যায়, স্নায়বিক দুর্বলতায় কিন্তু এ কথাই জিঙ্কাম আসে না, এর সাথে যদি আমরা পা নাচানোর স্বভাবটা দেখি, যদিও বা পা নাচানো সিমটমটা অন্যান্য আরও মেডিসিনের মধ্যে আছে, কিন্তু স্নায়বিক দুর্বলতা এবং পা নাচানোর স্বভাব দুটি কথা পেলেও কিন্তু আমরা জিঙ্কাম দিতে পারি। কিন্তু আরও একটু সামনে অগ্রসর হলে আরও ভালো হয়। যদি আমরা এই ইতিহাস পাই যে তার কোনো ধরনের উদ্বেগ বা স্রাব অবরুদ্ধ হওয়ার কারণে তার এই পরিণতি বা এই অবস্থা, তাহলে স্নায়বিক দুর্বলতা, পা নাচানোর স্বভাব, কোনো ধরনের উদ্বেগ বা স্রাব অবরুদ্ধ হওয়ার কারণে আজকের এই অসুস্থতা নিয়ে আমার সামনে বসেছে রুগী, আমি নির্ঘাত জিঙ্কাম মেটালিকাম দিয়ে ওই রুগীটাকে আরোগ্য দিতে পারব। তো জিঙ্কাম মেটালিকামে আরও যে গুরুত্বপূর্ণ
লক্ষণ আছে, সেটি হলো যেহেতু আমার মৃদুলকান্তি স্যার বলেছেন টেবিলটা দাঁড় করাইতে কমপক্ষে 4টা খুঁটি তো লাগবেই। সেজন্য আমরা আরেকটা খুঁটি হিসেবে এই জিঙ্কামের জন্য আরেকটা খুঁটি দাঁড় করাতে পারে, সেটি হলো যে তার যে কোনো স্রাব যদি বাধা হওয়ার কারণে অস্বস্তি, আর সেই স্রাব যদি চালু হয়ে যায়, যদি কোনো উদ্ভিদ বাধাপ্রাপ্ত হওয়ার কারণে অস্বস্তি, আর সেই উদ্ভিদ যদি আবার বের হয়, তাতে যদি সে কী করে সুস্থতা বোধ করে, স্রাব অবরুদ্ধে অসুস্থতা, নির্গমনে উপশম, নাচানোর স্বভাব, স্নায়বিক দুর্বলতা, এই 4টি খুঁটি, এই 4টি সিমটম যদি যে কোনো রুগীতে আমরা কাউন্ট করতে পারি, নির্ঘাত এই জিঙ্কাম মেটালিকাম ওই রোগীকে আরোগ্য দিতে পারবে। এর পাশে আজকের প্রবন্ধে একটি চমৎকার সিমটম নিয়ে আসছে, সেটি হচ্ছে যে প্রস্রাবজনিত অবস্থা। অনেক সময় জিঙ্কামের রোগীর প্রস্রাব এরকম পেছনের দিকে বসে চাপ দিলে তারপরে প্রস্রাব নির্গত হয়, এ ধরনের একটি অবস্থা জিঙ্কামের রোগীতে হয়। আর না দাঁড়িয়ে প্রস্রাব করতে পারা, সেটা আমরা সবাই জানি, সাথে আর না শুয়ে প্রস্রাব করতে পারে না, সেটাও আমরা জানি। আর জিঙ্কামের রোগীতে আরেকটি গুরুত্বপূর্ণ সিমটম পাওয়া যায়, সেটি হচ্ছে যে তার পায়ের তলে, পায়ের তালুদেশে অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকারী ঘাম দেখা দেয়। আর জিঙ্কামের রোগীর কোমরের ব্যথাটা, বিশেষ করে মেরুদণ্ডের ব্যথাটা বসে থাকলে প্রচণ্ডভাবে জ্বালা যন্ত্রণা করতে থাকে জিঙ্কামের রোগী। তাহলে স্নায়বিক দুর্বলতা, পা নাচানোর স্বভাব, অবরুদ্ধে বৃদ্ধি, নির্গমনে উপশম, পায়ের তলায় দুর্গন্ধযুক্ত ক্ষতকর ঘাম, কোমরের ব্যথা বসে থাকলে বাড়ে, এই লক্ষণগুলো যদি আমরা কোনো রোগীতে পাই, সেখানে আমরা ওই রোগীটাকে চিকিৎসা দিতে পারি, বা চিকিৎসা দিলে আশা করি সে আদর্শ আরোগ্য লাভ করবে। তবে গভীর ক্রিয়াশীল ওষুধ এ সম্পর্কে আমার মতো নবীনের বাস্তব অভিজ্ঞতা না থাকাটাই স্বাভাবিক। স্যারদের কাছে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। যেহেতু তেনারা বহু বছর আমাদের জন্মের আগ থেকে প্র্যাকটিস করতেছেন, তাদের এই প্র্যাকটিস জীবনে হাজারো রোগীকে দিয়েছেন, জিঙ্কাম দিয়েছেন, হাজার রোগীকে অনন্যের দিয়েছেন, তাদের বাস্তবতা তুলে ধরে আমাদের জ্ঞানের পরিধিকে আরও বিস্তারিত করে দিবেন বলে এই আশা পোষণ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ।